আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের দিনাজপুর বোর্ড 2019 যে অঙ্কটি এসেছিল তার সমাধানের জন্য আমরা ক্লাসটি শুরু করছি। প্রথমে আমরা প্রশ্নটি একটু বুঝে নেই যে প্রশ্নে আমাদের করণীয় কি, আমাদেরকে কি কাজ দেওয়া হয়েছে এবং কি কি তথ্য এবং উপাত্ত দেওয়া হয়েছে। প্রথমে আমরা দেখি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্বপন, শোভন এবং সুমি। তারা তিনজন অংশীদার। লাভ লোকসানের অনুপাত দেওয়া আছে 2/1 মানে 50%, 3/1 এবং হচ্ছে 6/1। এরপরে হচ্ছে বলা হয়েছে 2018 সালের জানুয়ারি তার 1 তারিখে অংশীদারদের মূলধনের পরিমাণ ছিল স্বপন 1,80,000 টাকা, শোভন 1,60,000 টাকা, সুমি হচ্ছে 1,40,000 টাকা। বলা হয়েছে স্বপন এবং সুমি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার থেকে স্বপন পাবে 2,000 টাকা আর সুমি পাবে 1,500 টাকা। কি পাবে? মাসিক বেতন পাবে। এবং বলা হয়েছে প্রত্যেক মাসের প্রথম তারিখে অংশীদারগণ কারবার থেকে যথাক্রমের 1,200 টাকা, 800 টাকা এবং 600 টাকা করে নগদ উত্তোলন করে। তাহলে স্বপন উত্তোলন করে হচ্ছে কত? 1,200, শোভন উত্তোলন করে হচ্ছে 800 এবং সুমি উত্তোলন করে 600। বলা হয়েছে মূলধন ও উত্তোলন উপরে বার্ষিক 5% সুদ ধার্য করতে হবে, অর্থাৎ মূলধনের উপরে 5% এবং হচ্ছে উত্তোলনের উপরে 5%। বলা হয়েছে বছরের মাঝামাঝি সময়ে শোভন 20,000 টাকা ঋণ স্বরূপ কারবারের প্রদান করে। বছরের মাঝামাঝি সময় মানে জুলাইয়ের 1 তারিখে। এখানে যেহেতু ঋণ দেওয়া হয়েছে, এই ঋণটার কোনো পার্সেন্টেজ নেই, সুদের হার, তাহলে আইন অনুযায়ী আমরা 6% ধরব। এরপর বলা হয়েছে স্বপন শোভনকে, অর্থাৎ আমাদের প্রথম অংশীদার দ্বিতীয় অংশীদারকে কি বলেছে? এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিল যে শোভন তার মূলধনের সুদ এবং ঋণের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে 25,000 টাকা পাবে। অর্থাৎ মূলধনের সুদ দেওয়ার পরে এবং ঋণের সুদ দেওয়ার পরেও সে কি পাবে? 25,000 টাকা নিশ্চয়তা পাবে যে তার লাভ হবে। এরপরে হচ্ছে বলা হয়েছে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে, অর্থাৎ এখানে যা যা বলা হয়েছে ডিনারের উত্তোলন আর তারপর হচ্ছে গিয়ে ঋণের সুদ, এই সমন্বয়গুলোর সাধন করার পূর্বে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত তারিখে বছরের জন্য কি হয়েছে? কারবারের নিট মুনাফা হয়েছে কত? 1,35,000 টাকা হচ্ছে নিট মুনাফা নির্ণীত হয়েছে। আমাদের করণীয় হচ্ছে অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তো আমরা জানি যে এখানে বলা হয়েছে মাসের প্রথমে, তাহলে মাসের প্রথমে হলে আমরা কি করব? আমাদের যে পরিমাণ টাকা উত্তোলন হয়েছে মাসের প্রথমে, তাকে আমরা হচ্ছে কত? মাসের প্রথমে হলে 6.5 দিয়ে গুণ করব এবং যে সুদের হার ধার্য করা হয়েছে সেই সুদের হার দিয়ে আমরা গুণ করব। তাহলে আমাদের এইভাবে প্রত্যেকটা অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় হবে। দ্বিতীয় করণীয় হচ্ছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করতে বলেছে এবং 18 সালে বলা হয়েছে 2018 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য স্বপন সুমির মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে। অর্থাৎ 3 জন অংশীদারের মধ্যে 2 জন অংশীদার, অর্থাৎ প্রথম অংশীদার এবং তৃতীয় অংশীদারের কি করতে বলছে? মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে। এখানে বলা হয়েছে যখন বন্টনযোগ্য মুনাফায় স্বপন হবে কত? 32,650 টাকা, সুমি হবে 11,530 টাকা। অর্থাৎ এই অ্যামাউন্টটা দিয়ে আমাদের গ নাম্বার করতে হবে। এখন আমরা আমাদের ক নাম্বারে চলে যাই। আমাদের প্রথমে লিখব অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয়। এরপরে হচ্ছে আমরা লিখব বিবরণ টাকা টাকা। আমরা লিখব উত্তোলনের সুদ। আমাদের অংশীদারদের নাম লিখব স্বপন, শোভন, সুমি। আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে কি করেছে? প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করেছে। স্বপন উত্তোলন করেছে 1,200 টাকা, তারপর হচ্ছে আমাদের শোভন উত্তোলন করেছে 800 টাকা এবং সুমি উত্তোলন করেছে 600 টাকা নগদ উত্তোলন করেছে। এরপরে আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে
বার্ষিক হচ্ছে কি মূলধন এবং উত্তোলনের উপরে 5% সুদ পাবে, আমরা 5% দিয়ে গুণ করব। এরপরে আমরা যেটা জানি যে মাসের প্রথমে যদি কোনো প্রতিষ্ঠানের অংশীদারগণ উত্তোলন করে তাহলে 6.5 বা 13/2, যদি মাসের মাঝামাঝিতে উত্তোলন করে তাহলে হচ্ছে আমাদের 6 বা হচ্ছে 12/2, আর যদি মাসের শেষ তারিখে উত্তোলন করে প্রতি মাসের শেষ তারিখে তাহলে হচ্ছে আমাদের 11/2 বা 5.5। তাহলে যেহেতু প্রথম মাসের মানে প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করেছে তাহলে আমরা কি করব 6.5 দিয়ে গুণ করব। তাহলে আমাদের স্বপনের আসতেছে কত 390 টাকা, শোভনের আসতেছে 260 টাকা এবং আমাদের সুমির উত্তোলনের সুদ বাবদ আসতেছে হচ্ছে 195 টাকা। তাহলে আমাদের মোট হচ্ছে কত 845 টাকা হচ্ছে আমাদের মোট উত্তোলনের সুদ। আশা করি তোমরা এই গাণিতিক অংশটুকু নির্ণয় করতে সক্ষম হবে। এরপরে হচ্ছে আমাদের পরের করণীয় কাজ, যেটা হচ্ছে বলা হয়েছে যে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা দেখি যে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবের প্রথমে আমাদের ক্রেডিট দিকে আমরা যে কাজটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কি নিট মুনাফার পরিমাণ ছিল হচ্ছে 1,35,000 টাকা। আমরা লিখব লাভ লোকসান হিসাব, অথবা যদি বিশদ আয় বিবরণী লিখতে চাই আমরা বিবরণী হিসাবের মাধ্যমে তাহলে লিখব বিশদ আয় বিবরণী। যেহেতু আমরা হিসাব করছি তাহলে লিখব লাভ লোকসান হিসাব। কি করছি আমরা নিট লাভের পয়েন্টটা লিখছি, যদি নিট লাভ না থেকে নিট ক্ষতি থাকতো তাহলে ডেবিট পাশে আসতো। তাহলে আমরা লিখলাম নিট লাভ বাবদ দেওয়া আছে প্রশ্ন প্রদত্ত 1,35,000 টাকা। এরপরে হচ্ছে ছক অনুযায়ী আমরা হচ্ছে কি করব মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ নির্ণয় করব। তাহলে মূলধনের সুদ আমরা এখানে আসি, আমাদেরকে ঘ নম্বরে বলা হয়েছে কি করতে বলছে মূলধন হিসাব তৈরি করতে। তাহলে আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব, এটা হচ্ছে আমাদের টাইটেল। আমরা খতে গয়ের টাইটেলটা লিখব। কি কাজ করছি আমরা এখন, আমরা হচ্ছে মূলধনের সুদ নির্ণয় করছি। তাহলে মূলধনের পরিমাণ দেওয়া আছে স্বপন 1,80,000 টাকা, শোভন 1,60,000 এবং সুমি 1,40,000 আমরা লিখলাম। এরপর হচ্ছে আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে কত 5% করে, তাহলে আমরা 5% দিয়ে গুণ করব। তাহলে স্বপনের মূলধনের সুদ আসবে 9,000, শোভন আসবে 8,000 এবং হচ্ছে সুমির মূলধনের সুদ আসবে 7,000, যোগ করলে আসবে 24,000 টাকা। অপরদিকে উত্তোলনের সুদ আমরা চাইলে এই গণনা অংশটুকু এখানে না দিয়ে আমরা লিখতে পারি যে আমরা ক হতে পাই, যেহেতু আমরা কতে এই কাজটা করেছি তাহলে আমরা এটা চাইলে লিখতে পারি ক হতে পাই, তাও হবে, অথবা দেখাই দিলেও হবে। এরপরে হচ্ছে কি আমাদের পরবর্তী কাজ বলা হয়েছে যে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য স্বপন এবং সুমি কারবার থেকে যথাক্রমে 2,000 টাকা এবং 1,500 টাকা করে মাসিক বেতন পাবে। তাহলে বেতন যেহেতু এখানে বলা হয়েছে কি যে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে, তার মানে এই বেতনটা সমন্বয় করা হয় নাই, তাহলে আমরা সমন্বয় করব আমাদের পয়েন্ট অনুযায়ী অংশীদারদের মূলধন হিসাব বেতন। তাহলে দুইজন অংশীদার, তাহলে আমরা এখানে লিখব স্বপন, স্বপন হচ্ছে 2,000 করে 12 মাসে 12 দুগুণে 24,000 টাকা, আর সুমি হচ্ছে আমাদের 1,500 টাকা করে, আমাদের এই 1,500 টাকা করে 12 মাসে আসবে 18,000 টাকা। তাহলে বেতন বাবদ প্রতিষ্ঠানের ব্যয় হচ্ছে 42,000 টাকা। এরপরে আমাদের এখানে বলা হয়েছে কি বলা হয়েছে যে নিশ্চয়তা প্রদান করা হয়েছে স্বপন এবং শোভনকে কি কি করতে হবে মূলধনের সুদ এবং ঋণের সুদ ছাড়াও সে কী করবে কমপক্ষে 25,000 টাকা কী পাবে নিট মুনাফা পাবে। তো এখন আমরা যেহেতু এখান থেকে কি হয়েছে তার 20,000 টাকা ঋণ আনা হয়েছিল, কখন বছরের মাঝামাঝি সময়, তাহলে আমরা লিখব ঋণের সুদ। এটা কার হিসাব, শুধুমাত্র শোভন দিয়েছে, অন্য কেউ দেয় নাই। লিখব শোভনের ঋণ হিসাব, এটা আমরা ঋণ হিসাব যদি আমাদের ক নম্বরে চাওয়া হয় আমরা তাহলে ক নম্বরে করতাম। তাহলে শোভনের ঋণ হিসাব, ঋণের সুদ কি হয়েছে 20,000 টাকা। যেহেতু কোনো পার্সেন্টেজ দেওয়া নাই, ঋণের সুদের হার দেওয়া নাই, তাহলে আমরা আইন অনুযায়ী 6% লিখব, চুক্তিতে কিছু বলা নাই, তাহলে আইন অনুযায়ী 6%। যেহেতু বছরের মাঝামাঝি সময় বলা হয়েছে, তাহলে বছরের মাঝামাঝি সময় হলে আমরা ভাগ 12 গুণ 6 করব, তাহলে আমাদের ঋণের সুদ বাবদ আসতেছে কত 600 টাকা। এখন আমরা দেখি আমাদের অঙ্কের
ক্রেডিট দিকে হচ্ছে টাকার পরিমাণ বেশি, 1,35,000 আর 845 যোগ করলাম, সেই অ্যামাউন্টটা আমরা দুই পাশে জেরের ঘরে লিখলাম। এখন আমরা ব্যালেন্স নির্ণয় করব, উদ্বৃত্ত নির্ণয় করব বা বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করব। তাহলে এখানে আছে 1,35,850 টাকা, সেখান থেকে আমরা এই তিনটাকে বাদ দেব। বাদ দেওয়ার পর আসতেছে কত? 69,245 টাকা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। কি অনুযায়ী? চুক্তির নিশ্চয়তা অনুযায়ী, যেহেতু এখানে চুক্তিও আছে আবার নিশ্চয়তার একটা ব্যাপার আছে। তাহলে কে কাকে চুক্তির নিশ্চয়তা দিয়েছে চুক্তি অনুযায়ী? সেটা হচ্ছে স্বপন শোভনকে দিয়েছে। 1 নম্বর অংশীদার 2 নম্বর অংশীদারকে দিয়েছে, স্বপন শোভনকে দিয়েছে। এখন আমরা দেখি, যদি আমরা এটাকে ভাগ করি, অর্থাৎ নিশ্চয়তা অনুযায়ী আমরা এটাকে লসাগু করব। 2, 3 এবং 6 লসাগু হচ্ছে কত? 6। তাহলে লসাগু অনুযায়ী এইটা আসতেছে 6/3, ওর আসতেছে কত? 34,622 টাকা আসতেছে, যদি আমরা এইভাবে অনুপাত অনুযায়ী ভাগ করি। আর শোভনের আসতেছে কত? 6/2, তাহলে সে পাচ্ছে হচ্ছে 23,082 টাকা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে নিশ্চয়তা ছিল কত টাকা, সে ছাড়াও লাভের অংশ বাবদ 25,000 টাকা পাবে, কিন্তু সে 25,000 টাকা পাচ্ছে না, সে পাচ্ছে কত? 23,082 টাকা। তাহলে এই যে কম টাকাটা, এই কম টাকা কি করবে? স্বপন শোভনকে প্রদান করবে। আমরা তাহলে লিখলাম, এটা আমরা গণনা কার্যটা এখানে লিখে রাখছি যে আমাদের চুক্তি অনুযায়ী যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুযায়ী কত আসে। তো আমরা দেখলাম যে এই অনুপাত অনুযায়ী শোভনের টাকাটা 25,000 টাকা হচ্ছে না, কম হচ্ছে। তাহলে আমরা দেওয়ার সময় যেহেতু নিশ্চয়তা আছে, আমরা তাকে আমাদের এই বিশদ টাকার ঘরে লিখবো 25,000 টাকা। আর যেহেতু সুমির ব্যাপারে কোনো কিছু বলা নাই, সে 6/1 ছিল, তার হচ্ছে 11,541 টাকা, তাই থাকবে, যেহেতু সে নিশ্চয়তা এখানে দেয় নাই। তাহলে আমরা কি করব? যেহেতু এর টাকা বেশি আছে, কার টাকা? স্বপনের টাকা। কত? 34,622 টাকা। তাহলে এখানে এই স্বপন কি করবে? একে 25,000 টাকা হওয়ার জন্য আর যত টাকা লাগবে তা হচ্ছে স্বপন শোভনকে প্রদান করবে। তাহলে এক্ষেত্রে শোভনের 25,000 ঠিক থাকবে, কিন্তু স্বপনের কাছ থেকে ওই টাকাটা, যেই টাকার জন্য 25,000 টাকা দরকার হতে, ওই টাকাটুকু স্বপনের কাছ থেকে মাইনাস হবে। তাহলে স্বপন যদিও পাচ্ছে যে অনুপাত অনুযায়ী 34,622 টাকা, কিন্তু সে অ্যাকচুয়ালি ওকে দেওয়ার পরে, শোভনকে দেওয়ার পরে সে পাচ্ছে কত? 32,704 টাকা। এই হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফার ব্যাপারটা। আশা করছি তোমরা এই অংশটুকু, বন্টনযোগ্য মুনাফার অংশটুকু সাবধানতার সাথে নির্ণয় করবে। এবার আমরা আসি আমাদের ঘ নম্বরে বলা হয়েছে যে কাকে? দুইজনের কাজ করতে হবে, একজনের না। বলা হয়েছে কি? আমাদের স্বপন আর সুমির মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে। তো আমরা লিখব স্বপন, শোভন এবং সুমি অংশীদারের ব্যবসা, কারণ ওদের ব্যবসার নাম এটা। এখানে আমার জায়গা স্বল্পতার জন্য আমি একটা ঘর করি নাই, আমরা অবশ্যই খতিয়ানের ঘর যে নিয়ম আছে সেই নিয়ম মেনে এখানে জাবেদা পৃষ্ঠা লিখব। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিছু ব্যালেন্স দেওয়া আছে। কি ছিল? যে বন্টনযোগ্য মুনাফা 32,650 টাকা এবং 11,530 টাকা। তাহলে এই অংশটুকু দিয়ে আমরা অঙ্কটা করব। ব্যালেন্স বিডি আমাদের, যেহেতু এখানে মূলধন হিসাব বলা আছে, এটা কি স্থির পদ্ধতি না পরিবর্তনশীল? কিছুই বলা নেই। যেহেতু এখানে কিছুই বলা নেই, তাহলে আমরা এটাকে পরিবর্তনশীল পদ্ধতি ধরে অঙ্কটা করব। তাহলে আমরা প্রথমে লিখব কত সাল? 2018 সাল। লিখলাম 2018 সাল, জানুয়ারির 1 তারিখ লিখলাম, জানুয়ারি 1 তারিখ। যেহেতু মূলধনের পরিমাণ ছিল বলেছে, ব্যবসা শুরু করে নাই, ছিল, তাহলে আমরা এখানে ব্যালেন্স বিডি লিখব। তাহলে আমাদের স্বপন ছিল কত টাকা? স্বপন ছিল 1,80,000 টাকা, আর সুমি হচ্ছে 1,40,000 টাকা, আমরা লিখলাম। এরপরে হচ্ছে আমাদের আবন্টন হিসাবের যে অংশটুকু ডেবিট পাশে ছিল সেটা আমরা ক্রেডিট দিকে নিয়ে আসব। কি ছিল আমাদের? মূলধনের সুদ ছিল, আমরা ওখান থেকে লিখতে পারি খ হতে পাই। তারপর বেতন আমরা গণনা করছি, আর দেওয়ার দরকার নাই, পাশে লিখতে পারি খ হতে পাই। এবং মুনাফার অংশটা আমরা এখানে লিখব প্রশ্ন প্রদত্ত, কারণ প্রশ্নে আমাদেরকে এটা দেওয়া আছে, আমরা এখানে লিখব প্রশ্নে প্রদত্ত।
এরপরে আমরা আসবো হচ্ছে ডেবিট পাশে। ডেবিট পাশে এখানে উত্তোলনের পরিমাণ দেওয়া আছে। প্রতি মাসে 1200 টাকা করে হলে এক বছরে আসবে কত টাকা? 14,400 টাকা। এবং 600 টাকা করে হলে 6 বারণ 72, 7,200 টাকা। এরপরে হচ্ছে উত্তোলনের সুদ, যেটা ক্রেডিট দিকে ছিল সেটা লিখব। এরপরে আর কোনো দাখিলা নেই, আমাদের কাজ হচ্ছে যোগফল নির্ণয় করা। তাহলে স্বপনের যোগফল হচ্ছে 2,45,650 টাকা। এটা আমরা দুই দিকে লিখব এবং এটাকে আমরা সমাপ্তি জের চিহ্ন দিয়ে দেব। এবার এই টাকা থেকে আমরা উপরের দুইটাকে বাদ দেব, তাহলে আমাদের ব্যালেন্স সিডি বা উদ্বৃত্ত আসবে হচ্ছে কত? এই টাকাটা আসবে 2,30,860 টাকা আসবে। এরপরে হচ্ছে সুমির যোগফল হচ্ছে তার যে উদ্বৃত্ত নির্ণয় হচ্ছে 1,76,530 টাকা। এটা আমরা ডেবিট দিকেও নিয়ে আসবো, এদিকে টাকার পরিমাণ কম আছে। এরপরে এই টাকা থেকে আমরা উপরের দুইটা যে দাখিলা আছে অ্যামাউন্ট সেটা বিয়োগ করব, তাহলে আসবে কত? 1,69,135 টাকা আসবে। তাহলে এটাকে এই ব্যালেন্স সিডিকে আমরা কি করব? ব্যালেন্স বিডি এর রূপান্তর করব। 2018 সাল হয়ে যাবে 2019 সাল, ডিসেম্বরের 31 তারিখ হয়ে যাবে জানুয়ারির 1 তারিখ, ব্যালেন্স সিডি হয়ে যাবে ব্যালেন্স বিডি। এরপরে এই অ্যামাউন্টটা আমরা উল্টো পাশে লিখে ফেলব। তোমাদের জন্য একটি কাজ রয়েছে, তোমরা এটা নিজেরা করার চেষ্টা করবে এবং তোমাদের উত্তর আমার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। তা আমি এই অঙ্কটি সৌরভ এবং রিপাতের অঙ্কটি অলরেডি দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের অঙ্ক, তোমরা নিজেরা চেষ্টা করবে। তাহলে তোমাদের কোথাও যদি কোনো বিচ্যুতি থাকে সেক্ষেত্রে আমার সাথে শেয়ার করতে পারো, আমি বা লিখতে পারো, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দেব। থ্যাংক ইউ যারা মনোযোগ সহকারে এতক্ষণ ক্লাসটি দেখলে। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।